সাপের কামড় এবং অন্যান্য প্রাণীর কামড় এই মডিউলে আপনাকে স্বাগত জানাই। এই মডিউলের শেষে আপনি জানতে পারবেন বিষাক্ত সাপের কামড়ের লক্ষণ ও উপসর্গগুলি কী, সাপের কামড়ের জটিলতাগুলি কী, বিভিন্ন ধরনের অ্যান্টি স্নেক ভেনম সম্বন্ধে, সাপের কামড়ের প্রি হসপিটাল ট্রিটমেন্ট কী, অন্যান্য ধরনের প্রাণীর কামড়ে শনাক্তকরণ, পশুর কামড়ের ক্ষত পরিচর্যার পদ্ধতিগুলি কী, কীভাবে পশুর কামড় প্রতিরোধ করা যায় তা শিখতে পারবেন এবং স্বেচ্ছাসেবকদের ভূমিকা কী। আসুন ভারতে সাপের কামড়ে মৃত্যুর কারণগুলি বোঝার মাধ্যমে শুরু করা যাক। ভারতে প্রতি বছর সাপের কামড়ে প্রচুর মানুষ মারা যায়। এটি তিনটি প্রধান কারণে ঘটে: পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামোর অভাব, সম্প্রদায়ের মৃতের উপর দৃঢ় বিশ্বাস এবং প্রশিক্ষিত ডাক্তার বা সমাজের লোকের অভাব। আপনি কি জানেন যে পৃথিবীতে মোট সাপের প্রজাতির মাত্র 20% বিষাক্ত, বাকি 80% সাপ অবিষাক্ত? বিষাক্ত সাপের মধ্যে মাত্র 58টি প্রজাতি রয়েছে, যার মধ্যে মাত্র 4 প্রজাতির সাপ রয়েছে যা মানুষের জন্য বিপজ্জনক। এগুলি হলো কোবরা, ক্রেইট, রাসেল ভাইপার এবং স-স্কেলড ভাইপার। বিশ্বের সর্বোচ্চ সাপের কামড়ে মৃত্যুর হার হিসাবে ভারত স্বীকৃত। বেশিরভাগ মৃত্যুর কারণ সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারা। বেশিরভাগ সাপের কামড়ে মৃত্যু অপ্রতিরোধযোগ্য। ভারতে প্রায় 300 প্রজাতির সাপের অস্তিত্ব রয়েছে, যার মধ্যে মাত্র 50টি প্রজাতি বিষাক্ত। চলুন দেখে নেওয়া যাক ভারতের সবচেয়ে মারাত্মক 10টি সাপ। রাসেল ভাইপার, ভারতীয় ক্রেট, কাঠগোড়া, সাধারণ কোবরা, কিং কোবরা, উঁচু নাকযুক্ত পিট ভাইপার, মালাবার পিট ভাইপার, বাঁশবোড়া, ইন্ডিয়ান রক পাইথন, হলুদ ঠোঁটযুক্ত সামুদ্রিক ক্রেট। এখন যেহেতু আপনি ভারতের সবচেয়ে মারাত্মক 10টি সাপ সম্পর্কে জানেন, আসুন বিষাক্ত সাপের কামড়ের লক্ষণ ও উপসর্গগুলি জেনে নিই। দেশের কিছু অংশ সাপের কামড় বেশ সাধারণ। আমাদের অবশ্যই সমস্ত সাপের কামড়কে বিষাক্ত হিসাবে বিবেচনা করতে হবে। একটি সাপের কামড়ের লক্ষণ ও উপসর্গগুলি দেখা দিতে দেরি হতে পারে। রোগীর বিষে অ্যালার্জিক প্রতিক্রিয়া থাকলে দ্রুত মৃত্যু ঘটতে পারে। সাপের কামড়ের বিভিন্ন লক্ষণ ও উপসর্গগুলি সম্পর্কে জানতে প্রতিটি হটস্পটের উপর রোল করুন। বমিভাব, দুর্বলতা ও পক্ষাঘাত, অচেতনতা, গর্তযুক্ত ক্ষত, যন্ত্রণা ও জ্বলন, ক্ষতস্থান থেকে রক্ত ঝরা, বিবর্ণতা ও ফুলে যাওয়া। এখন যেহেতু আপনি বিষাক্ত সাপের কামড়ের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে জেনেছেন, তাহলে আমি আপনাকে সাপের কামড়ের জটিলতা সম্পর্কে বলি। চলুন জেনে নেই সাপের কামড়ের ফলে কি কি জটিলতা হতে পারে। আরও জানতে ড্রপ বক্সে প্রতিটি ট্যাব টেনে আনুন। সাপের কামড়ে হতে পারে ভাসোস্পাজম বা করোনারি আর্টারি থ্রম্বোসিসের কারণে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, কার্ডিয়াক রিদম ব্যাঘাত, পালমোনারি শোথ, হাইপোটেনশন, স্নায়বিক জটিলতা, এছাড়া স্ট্রোক, পক্ষাঘাত, পটোসিস, অপথ্যালমোপ্যালজিয়া এবং শ্বাসযন্ত্রের ব্যর্থতা। কিছু বিষে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে এবং অত্যাধিক রক্তপাত ঘটায়। সেরিব্রাল রক্তক্ষরণ মারাত্মক হতে পারে। প্রায় 20% লোক যারা সাপের কামড়ে মারা যায় তাদের সেরিব্রাল হেমোরেজ দেখা যায়। অন্যান্য টক্সিন হলো প্রোকোয়াগুলেন্ট যা ব্যাপকভাবে জমাট বাঁধার কারণ হয়ে থাকে। তারপরে ডিফাইব্রিনোজেনেশন হয় যা রোগীদের স্ট্রোকের জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। সাপের বিষের বিষাক্ত প্রভাব প্রোটিন ও অপ্রোটিন উভয় উপাদানই দেখা যায়। এর প্রদাহজনক প্রতিক্রিয়া দ্বারা আক্রান্ত ব্যক্তি আরও জটিল করে তোলে। এটি লোহিত রক্তকণিকা, লিউকোসাইট, প্লেটলেট এবং কঙ্কালের পেশির ক্ষতি করে। বিষটি ভাস্কুলার এন্ডোথেলিয়াম, পেরিফেরাল নার্ভ এন্ডিং এবং মায়োনিউরাল জাংশনকে প্রভাবিত করে।
সাপের কামড় স্থানীয় জটিলতা সৃষ্টি করতে পারে, যেমন ব্যথা, ফোলা, ভেনাম স্প্রে কারণে দৃষ্টি কমে যাওয়া বা কর্নিয়া আলসারেশন, কম্পার্টমেন্ট সিনড্রোম, নেক্রোসিস, গ্যাংগ্রিন, সংক্রমণ এবং ক্রনিক আলসারেশন। এ পর্যন্ত আপনি সাপের কামড়ের জটিলতা সম্পর্কে জেনেছেন। এরপরে আমি আপনাকে উপলব্ধ বিভিন্ন ধরনের অ্যান্টিভেনাম সম্পর্কে বলবো। সাপের কামড়ের প্রাক হসপিটাল চিকিৎসা সম্পর্কেও জেনে নেওয়া যাক। সাপের কামড়ের প্রাথমিক চিকিৎসার প্রধান ভিত্তি হলো অ্যান্টিভেনাম প্রয়োগ করা। অ্যান্টিভেনামগুলি সাপের কামড়ের পরে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাজ করে। এগুলি সাপের বিষ দিয়ে ঘোড়া বা ভেড়ার মতো দাতা প্রাণীদের টিকা দিয়ে তৈরি করা হয়। এই প্রাণীগুলির শক্তিশালী ইমিউন সিস্টেম রয়েছে এবং শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে, যা সাপের বিষের উপাদানগুলির সাথে আবদ্ধ হতে পারে, যা এই বিষগুলিকে দূর করতে আমাদের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাকে সক্ষম করে। দাতা প্রাণীর দ্বারা উৎপাদিত প্লাজমা থেকে অ্যান্টিবডিগুলি সংগ্রহ এবং তারপর শুদ্ধ করে অ্যান্টিভেনম পাওয়া যায়। ভালো মানের অ্যান্টিভেনম আক্ষরিক অর্থে জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। অ্যান্টিভেনম দুই ধরনের, তারা হলো মোনোভ্যালেন্ট বা মোনোস্পেসিফিক এবং পলিভ্যালেন্ট, যা বিভিন্ন প্রজাতির বিরুদ্ধে কার্যকর। WHO এর সুপারিশ অনুযায়ী সাপের কামড়ের সবচেয়ে কার্যকারী চিকিৎসা হলো মোনোস্পেসিফিক ASV প্রয়োগ করা। যাই হোক, এই থেরাপি সবসময় সাপের কামড়ের আক্রান্তদের জন্য উপলব্ধ নয়। এর কারণ উচ্চ খরচ, ঘন ঘন সহজলভ্যতার অভাব এবং সঠিকভাবে সাপ শনাক্ত করতে অসুবিধা। পলিভ্যালেন্ট বা পলিস্পেসিফিক অ্যান্টিভেনম তৈরি করা হয় একাধিক সাপের বিষকে নিরপেক্ষ করার উদ্দেশ্যে। তাই তারা একটি ভৌগোলিক এলাকার মধ্যে নির্বাচিত সাপের বিরুদ্ধে কার্যকর থেরাপি দিতে পারে। এটা প্রত্যাশিত যে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম বা PAVর ব্যাপকভাবে গ্রহণ সেই সাপ শনাক্ত করার প্রয়োজনীয়তাকে অস্বীকার করবে। এরপরে সাপের কামড়ের জন্য প্রাক হাসপাতাল চিকিৎসা সম্পর্কে আমাদের জানা যাক। সাপের কামড়ের ক্ষেত্রে সার্বজনীন সতর্কতা অবলম্বন করুন এবং দৃশ্যটি সুরক্ষিত করুন। রোগীকে নিরাপদ স্থানে নিয়ে যান, রোগীকে শান্ত করুন এবং তাকে একটি আরামদায়ক জায়গায় রাখার চেষ্টা করুন। কামড়ের চিহ্নগুলি শনাক্ত করুন এবং জল ও সাবান দিয়ে পরিষ্কার করুন। আক্রান্ত প্রান্ত থেকে আংটি, ব্রেসলেট বা কোনো সীমাবদ্ধ পোশাক সরান। টর্নিকেট প্রয়োগ করবেন না, কামড়ের চিহ্নের চারপাশে চিরবেন না এবং ক্ষত থেকে বিষ চুষে নেওয়ার চেষ্টা করবেন না। শখের জন্য চিকিৎসা করুন এবং প্রয়োজন অনুসারে প্রাথমিক জীবন সহায়তা প্রদান করুন। রোগীকে কোনো খাবার বা পানীয় দেবেন না। সম্ভব হলে প্রজাতি শনাক্তকরণের জন্য সাপটিকে ধরুন। স্থানীয় প্রোটোকল অনুসারে অক্সিজেন প্রদান করুন। পরিবহনের সময় রোগীকে ক্রমাগত পর্যবেক্ষণ করুন। বিষাক্ত সাপের কামড়ে প্রতিশোধ হিসাবে শুধুমাত্র অ্যান্টিভেনম কাজ করে। সিরাম 3টি মানদণ্ডের উপর ভিত্তি করে পরিচালনা করা আবশ্যক। সেগুলি হলো সাপের প্রজাতির নির্দিষ্টতা, উপযুক্ত পরিমাণ এবং সবচেয়ে কম সময়ের মধ্যে প্রদান করা। উপযুক্ত বিকল্পটি বেছে নিয়ে প্রশ্নের উত্তর দিন এবং জমা দিন ক্লিক করে। আসুন আমরা পরবর্তীতে পশুর কামড় সম্পর্কে জেনে নিই। একটি প্রাণীর কামড়ে চামড়া কেটে খোঁচা বা ছিঁড়ে যেতে পারে। পশুর কামড় যা ত্বক ক্ষতিগ্রস্ত হয় তা আপনাকে সংক্রমিত করতে ঝুঁকিতে রাখে। আসুন এবার জেনে নেই পশুর কামড়ের কারণ ও লক্ষণগুলি সম্পর্কে। আরও জানতে প্রতিটি ট্যাবে ক্লিক করুন। পোষা প্রাণীরাই বেশিরভাগ সময় কামড়ায়। কুকুরের কামড়ানো সচরাচর দেখা যায়। প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ক্ষেত্রে বেশি ঘটে। শিশুদের মুখে, মাথায় বা ঘাড়ে কামড়ানোর সম্ভাবনা অনেক বেশি। বিড়ালের কামড় সাধারণত খুব কম, কিন্তু সংক্রমণের ঝুঁকি বেশি। বিড়ালের দাঁত লম্বা এবং ধারালো, তাই গভীর ক্ষত সৃষ্টি হতে পারে। বেশিরভাগ কামড়
প্রাণীদের পথভ্রষ্ট বা বন্য প্রাণীদের দ্বারা সৃষ্টি হয়, যেমন স্ক্যাঙ্ক, রেকুন, শিয়াল এবং বাদুড়। কামড়গুলি ক্ষত সৃষ্টি করে এবং পরে সংক্রমিত হয়। কিছু প্রাণী ভাইরাস দ্বারা সংক্রামিত হয়, যা জলাতঙ্ক সৃষ্টি করতে পারে। জলাতঙ্ক বিরল তবে মারাত্মক হতে পারে। পশুর কামড়ের কারণে ব্যথা, রক্তপাত, অসাড়তা এবং ঝাঁকুনি হতে পারে। এছাড়াও রক্তপাত সহ বা ছাড়াই ত্বকে ক্ষত সৃষ্টি হতে পারে। ত্বকের ক্ষত ও বিবর্ণতা হতে পারে। গুরুতর টিস্যু ক্ষত এবং দাগ সৃষ্টি হতে পারে। খোঁচা ক্ষত এবং টেন্ডন বা জয়েন্টের আঘাতের ফলে টিস্যুর কার্যকারিতা ব্যাহত হয়। আসুন এবার আমরা কি করে ক্ষতের পরিচর্যা করতে হয় জেনে নেই। যেহেতু সংক্রমণের ঝুঁকি আছে, ত্বকে ক্ষত হয় এমন কোনো কামড়ের জন্য আপনার 24 ঘন্টার মধ্যে একজন ডাক্তারের সাথে দেখা করা উচিত। আপনি যদি কামড় আক্রান্ত ব্যক্তির যত্ন নেন, তাহলে ব্যক্তিকে শান্ত করুন এবং আশ্বস্ত করুন। চিকিৎসা করার আগে আপনার হাত সাবান ও জল দিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে ধুয়ে নিন। যদি ক্ষত থেকে রক্তপাত হয়, তবে ল্যাটেক্স গ্লাভস পরুন এবং পরে আবার আপনার হাত ধুয়ে নিন। ক্ষতের যত্ন: একটি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে সরাসরি চাপ প্রয়োগ করে ক্ষত থেকে রক্তপাত বন্ধ করুন। ক্ষত ধুয়ে ফেলুন। হালকা সাবান এবং উষ্ণ প্রবাহমান জল ব্যবহার করুন। 3 থেকে 5 মিনিটের জন্য কাপড়টি ধুয়ে ফেলুন। ক্ষতস্থানে অ্যান্টিব্যাকটেরিয়াল মলম লাগান। এটি সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করবে। একটি শুকনো জীবাণুমুক্ত ব্যান্ডেজ রাখুন। কামড় ঘাড়ে, মাথায়, মুখে, হাত, আঙুলে বা পায়ে হলে অবিলম্বে ডাক্তারকে ডাকুন। গভীর ক্ষতের জন্য সেলাই প্রয়োজন হতে পারে। আপনাকে টিটেনাস নিতে হতে পারে যদি গত 5 বছরে একটি টিটেনাস না নিয়ে থাকেন। আপনাকে অ্যান্টিবায়োটিকও নিতে হতে পারে। যদি সংক্রমণ ছড়িয়ে পড়ে, তবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যেতে পারে। খুব বেশি কামড়ের জন্য ক্ষত ঠিক করার জন্য আপনার অস্ত্রোপচারও প্রয়োজন হতে পারে। বন্যপ্রাণী এবং অজানা পোষা প্রাণী জলাতঙ্ক বহন করতে পারে। যদি আপনাকে একটি বন্য বা বিপদগামী প্রাণী কামড়ায়, অবিলম্বে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। ত্বক কেটে গেলে যে কোনো কামড়ের জন্য 24 ঘন্টার মধ্যে একজন ডাক্তারের সাথে দেখা করুন। ডাক্তারকে কল করুন বা জরুরি কক্ষে যান যদি ক্ষত থেকে ফোলা ভাব, লাল ভাব বা পুঁজ বের হয়। কামড়টি মাথায়, মুখে, ঘাড়ে, হাতে বা পায়ে হয়। কামড়টি গভীর বা বড় হয় যদি পেশি বা হাড় উন্মুক্ত হয়ে পড়ে। আপনি নিশ্চিত নন যে ক্ষতটি শিলায় লাগবে কিনা। কয়েক মিনিট পরেও রক্তপাত বন্ধ হয় না। গুরুতর রক্তপাতের জন্য 112 বা স্থানীয় জরুরি নম্বরে কল করুন। 5 বছরে আপনার টিটেনাস না নেওয়া থাকলে। পশুর কামড় থেকে জলাতঙ্ক হতে পারে, যা প্রাণঘাতী। কুকুরের আচরণ মনে রাখবেন, চিকিৎসা সহায়তা নেবেন, কুকুরকে বিরক্ত করবেন না। বার্ষিক কুকুরের টিকা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিন। বেশিরভাগ প্রাণীর কামড় সংক্রমণ বা টিস্যু সমস্যা ছাড়াই নিরাময় করা হয়। কিছু ক্ষত সঠিক পরিষ্কার এবং ঠিক করার জন্য অস্ত্রোপচার প্রয়োজন হয়। কখনো কখনো এমনকি সামান্য কামড়ের জন্য সেলাই প্রয়োজন হতে পারে। গভীর বা ব্যাপক কামড়ে উল্লেখযোগ্য দাগ হতে পারে। জটিলতার মধ্যে রয়েছে দ্রুত ছড়িয়ে পড়া সংক্রমণ এবং টেন্ডন বা জয়েন্টের ক্ষতি। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, ডায়াবেটিস বা ধমনী রোগে আক্রান্ত ব্যক্তিদের সংক্রমণের ঝুঁকি বেশি। এক্ষেত্রে কামড়ানোর পরেই জলাতঙ্কের টিকা নেওয়া জরুরি। আসুন এখন এমন পরিস্থিতি সম্পর্কে শিখি যখন আমাদের পশু নিয়ন্ত্রণে পৌরসভা বা কর্পোরেশন কল করতে হবে। যদি আপনাকে কামড়ে দেয়, তবে আপনার পশু নিয়ন্ত্রণ বা স্থানীয় পুলিশকে কল করা উচিত। একটি প্রাণী যে একটি অদ্ভুত আচরণ করে, একটি অজানা পোষা প্রাণী বা একটি পোষা প্রাণী যার জলাতঙ্ক টিকা হয়নি, বিপদগামী বা বন্য প্রাণী, তাদের বলুন প্রাণীটিকে দেখতে কেমন এবং এটি কোথায়। তারা সিদ্ধান্ত নেবে যে প্রাণীটিকে ধরা বা বিচ্ছিন্ন করা দরকার কিনা।
এরপরে আসুন জেনে নেই কীভাবে পশুর কামড় প্রতিরোধ করা যায়। পশুর কামড় প্রতিরোধ করার জন্য বাচ্চাদের শেখান অদ্ভুত প্রাণীদের কাছে না যেতে। পশুদের উত্তেজিত বা জ্বালাতন করবেন না। অদ্ভুত বা আক্রমণাত্মক আচরণ করছে এমন প্রাণীর কাছে যাবেন না, তাতে জলাতঙ্ক থাকতে পারে। এবং নিজে কোনো প্রাণী ধরার চেষ্টা করবেন না। আসুন আমরা পরবর্তীতে শিখি কীভাবে কুকুরের কামড় প্রতিরোধ করা যায়। কুকুর আপনার সেরা বন্ধু হতে পারে, তবে তারা যখন রেগে যায় অথবা ভয় পায় তারা কামড়াতে পারে। আসুন একসাথে থাকতে শিখি দায়িত্বের সাথে এবং নিরাপদে কুকুরের কামড়ানো প্রতিরোধ করা। কুকুর কামড় প্রতিরোধ করার টিপস শিখতে প্রতিটি আইকনে কার্সার টেনে আনুন। কুকুরদের বিরক্ত বা ভয় দেখাবেন না, বিশেষ করে তারা যখন খাচ্ছে বা বাধা আছে। কুকুরকে বিরক্ত করবেন না যখন তারা খেলনা, কুকুরের বাচ্চা যখন গাড়িতে আছে বা বেড়ার পিছনে বা ঘুমন্ত অবস্থায় বা অসুস্থ অবস্থায় আছে। কুকুর রাগ বা ভয় পেলে তাদের থেকে দূরে থাকুন। কুকুর রাগ করলে দাঁত দেখাবে, ভয় পেলে তারা পায়ের মাঝে লেজ রেখে পালানোর চেষ্টা করবে। কুকুর আপনার কাছে এলে নড়াচড়া করবেন না। গাছের গুঁড়ির মতো স্থির হয়ে দাঁড়াও। যদি আপনি পড়ে যান, কুঁকড়ে যান এবং স্থির থাকুন পাথরের মতো। ধীরে ধীরে এবং শান্তভাবে কুকুরের কাছে যান। কুকুর স্পর্শ করার আগে কুকুরের মালিক বা আপনার পিতামাতা বা অভিভাবকের অনুমতি নিন। আপনি একটি কুকুর স্পর্শ করার আগে আপনার হাত শুকান। আপনি যখন কুকুরকে স্ট্রোক করবেন তার পিঠে করুন। কুকুর কামড়ালে দ্রুত সাবান ও জল দিয়ে ক্ষতটি ধুয়ে ফেলুন এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে যান। আপনার পরিবার ও বন্ধুদের বলতে মনে রাখবেন যে আপনাকে কুকুরে কামড় দিয়েছে। তাদের বলুন কোন কুকুরটি ছিল এবং যখন কুকুরটি আপনাকে কামড়েছিল তখন আপনি কোথায় ছিলেন। এখন আসুন আমরা একজন স্বেচ্ছাসেবকের ভূমিকা সম্পর্কে জেনে নেই। স্বেচ্ছাসেবকরা উদ্ধারকারীদের সাহায্য করে আহতদের বহন করতে ম্যানুয়ালি এবং স্ট্রেচার দিয়ে। স্বেচ্ছাসেবকরা মৌলিক জীবন সমর্থন ব্যবস্থা রক্ষণাবেক্ষণের চিকিৎসা কর্মীদের সাহায্য করে। পশুর কামড়ের ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের নৈতিক সমর্থন দেওয়া কথা। স্বেচ্ছাসেবকদের অবশ্যই সচেতন হতে হবে যে নির্দিষ্ট রোগীর অবস্থা বিশেষ কৌশলগুলির জন্য আহ্বান করা, যাতে আঘাতটি আরও বাড়তে না পারে। এমন পরিস্থিতিতে তাদের ডাক্তারের জন্য অপেক্ষা করা উচিত। এই মডেলে মূল আলোচনা করার বিষয়গুলি হলো চিকিৎসা পরিকাঠামো এবং মিতের অভাবের কারণে ভারতে সাপের কামড়ের মৃত্যুর হার বেশি। মাত্র 4 প্রজাতির সাপ মানুষের জন্য বিপজ্জনক, যারা কোবরা, ক্রিয়েট, রাসেল ভাইপার এবং করাত স্কেলড ভাইপার। সাপের বিষ রক্তকণিকা, পেশি এবং স্নায়ুর ক্ষতি করে। সাপের কামড়ে কার্ডিয়াক, শ্বাসযন্ত্র ও স্নায়বিক জটিলতা সৃষ্টি হয়। পশুর কামড় থেকে সংক্রমণ হতে পারে। কুকুর রাগ বা ভয় পেলে তাদের থেকে দূরে থাকুন। গভীর ক্ষতের জন্য আপনার সেলাই, অ্যান্টিবায়োটিক এবং একটি টিটেনাস শট নেওয়া প্রয়োজন হতে পারে যদি আপনার গত 5 বছরে একটিও টিকা না নেওয়া হয়ে থাকে। এখন বিষয় সম্পর্কে আপনার উপলব্ধির পরীক্ষা করার সময় এসেছে। এটি একটি মূল্যায়ন অনুশীলন। সমস্ত প্রশ্নের মান সমান। পরীক্ষা পাস করার জন্য আপনাকে কমপক্ষে 60% স্কোর করতে হবে। প্রশ্নগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং উপযুক্ত বিকল্প নির্বাচন করুন।
অভিনন্দন।